24 ঘন্টার মধ্যে ডন সামিরাকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি দিয়ে একই বললেন সালমান শাহর বন্ধু শাহরুখ। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক দেখতে পাচ্ছেন সামিরা এবং সামিরার মা, অন্যদিকে ডনও কিন্তু আজকে গ্রেপ্তার হয়ে তাদের ফাঁসি হচ্ছে। এদিকে আজ সালমান শাহ শাশুড়ি গ্রেপ্তার হয়। ডন সামিরা আদালতে জবানবন্দি দেওয়ার পর সকল গোপন তথ্য তারা রিমান্ডে স্বীকার করে। সাকিব খান সহ অনেকেই এই সালমান শাহর মামলায় ফেসে যাচ্ছে। আমার সন্তানকে আমি বলছিলাম যে বাবা, আমি যদি মৃত্যুর আগে সালমান শাহের কোনো বিচারটা আমি দেখে যেতে না পারি, মারা গেলে তুমি আমার কবরের কাছে যায় বললো যে আম্মু মামার হত্যার বিচারটা হয়েছে। আগামী 30 বছর তো হয়েছে সালমান শাহ মারা গেছে, আগামী 30-60 যোগ মানে 30-60 যোগ দিয়ে ফেলেন, মানে 60 বছরেও সালমান শাহ হত্যার বিচার হবে না। এটা যদি আমি একটু ভুল কোনো কিছু বলে থাকি, যারা মেধা আছে, তাদের জ্ঞান আছে, তারা ঠিকই আমার কথাটা বুঝতে পারবে। সালমান শাহ স্ত্রী বলে সে দাবি করবে এবং সে পরিচয় দিবে, এটা কি? এই 6 সেপ্টেম্বর আসলে পরে তার মা একজন শিক্ষিত মহিলা এবং নামাজি মহিলা, বর্তমানে দুইজনের চেহারা দেখেন না। 7 কোটি টাকা যদি সালমান শাহ পরিবারের কাছে থাকতো 1996-এ এই হত্যা মামলার বিচার তখনই হইতো। আজকে 24 বছর পর্যন্ত আপনাদেরকে আমরা কষ্ট দিতাম না বা আমরা এরকম ভুক্তভোগী হতাম না। আমরা টাকা দিয়ে কেন আমি বিয়ে করতে যাব? আমার ছেলে মারা গেছে, আমি পাশের বাড়ির কাছে বাড়ি চাইবো। পুলিশ বলছে কিছু পুরনো সাক্ষী আবার যোগাযোগে এসেছে যারা আগে মুখ খুলতে ভয় পেয়েছিল। আর এই মামলার মধ্যেই সালমান শাহের মা নীলা চৌধুরীর বক্তব্য এখন ভাইরাল। আমার ছেলেকে হত্যা করা হয়েছে, আমি মরার আগেই তার খুনিদের বিচার চাই। সালমান শাহর মা নীলা চৌধুরী এবার অ্যাকশনে আছেন। সালমান শাহর মামলা নিয়ে নতুন অনেক তথ্য আসে আজকে আমাদের কাছে। ডন, সামিরা, সামিরার মা তারা একসাথে গ্রেপ্তার হয় এবং তাদের গ্রেপ্তার হওয়ার পরেই তাদের নিজের মুখ থেকে অনেক তথ্য তারা স্বীকার করে এবং সব দোষও স্বীকার করে নেয়। আপনারা দেখতে পারবেন কি করেছিল তারা সালমান শাহর সাথে, এবং সালমান শাহর মা সে লাইভে এসে কি বলতেছে তার কথা থেকে কিন্তু স্পষ্ট করে অনেক ঘটনাই প্রকাশ্যে আসতেছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সালমান শাহর বিষয়ে সকল তথ্য জানতে হলে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি একজন রাজনীতিবিদ, আমি সালমান শাহর মা, আমরা ভদ্র একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। যারা বলতেছে এগুলি ঠিক না, যারা বলতেছে ওদের মতো আমরা না। একটা কোরআন হাতে দিয়েছিলাম সামিরার, কোরআন হাতে দিয়ে বলছিলাম যাও তোমার হাতে আমার ছেলেকে সঁপে দিলাম, কিন্তু সঁপে দিয়েছিলাম কোরআনের বিচারই হচ্ছে। সিলেট আসবো শুক্রবারে, যেদিন মারা গেল ওই দিন আমার আগের দিন আমি ফোনে বলছি যে চল কয়টা দিন সিলেট আমার সাথে থেকে আসবি। বলছে শোনা আম্মা, আমি এখন মরারও সময় নাই, আমি যাইতে পারবো না। ওই ওখানে গিয়ে আমি আল্লাহ ইমন ও যেভাবে ঝগড়া করে, ও যদি তোরে ধাক্কা মেরে পালাই দেয় তাহলে তুই মরে যাবি। ওই রুমেই তো মারলো তাকে, তারপর উপরে উঠছে, রাত্রে মেরে ফেলছে। কিন্তু সোহান কি বলছে, সামনে গালে কামড় দিছে। আরে একটা কুত্তা এত পাবলিক মানুষের সামনে তার মালিকরে কামড় দিবে না? কোর্টের রায় হয়েছে 164-এর জবানবন্দিতে আমাদের ওই আসামি রিজভি, তার জবানবন্দিতে 164-এ যেটা রেকর্ড হয়েছে সেই রেকর্ডের কোর্টের নির্দেশ আছে ওই রেকর্ডটাকে এজহার করে যাতে মামলা দায়ের করা হয়। এর আগে যখন ইউটিউব মামলা করছিল তখন তো আমার হাজবেন্ডের নামে পুলিশ করেছিল তার নাম দিয়ে, সেটা তো আর অন্যান্য আসামি আছে। আর ওইখানে রিজভির সাক্ষীতে যারা আসামি আসছে তাদের নামগুলোই আছে, কিন্তু পরে তদন্তে আরো অনেকের নাম আসবে, আরো অনেক আসামি হবে, 100 খানেকের উপরে, 70-এর উপরে হবে। তো কারণ যারা জড়িত, যারা ফ্যামিলিতে আরো ছিল, চাকর কাজের লোক টোক ছিল, তারা আসবে, এফডিসির অনেক আসবে, যারা তার সাথে দুর্ব্যবহার করেছে আগে, আমাদের তদন্ত সংস্থা যারা আছেন, পিবিআই, বনস্কুভার থেকে সবাই আসবে, আপনার সিআইডি, ডিবির যারা আগে তদন্ত করেছেন এবং প্রশাসন করেছেন, যারা মামলাকে আত্মহত্যা বানাবার চেষ্টা করেছেন, তারা সবাই আসামি হবেন। তাহলে এতদিন আসলে মানে কেন এই তদন্তটা হলো না? বা যে আমরা দেখলাম লাস্ট সালমান শাহর সেই বাসায় পুলিশ গিয়েছে, তদন্ত করেছে, এতদিন কেন আসলে এটা তাহলে কিছুটা ধাপা পড়ে ছিল, বা কারা এটার পিছনে ছিল আসলে? এতদিন তারা গেল না কেন, দেখালো না কেন, করলো না? এটা তো আমারও প্রশ্ন। আমার ঘরে ফোনের মধ্যে আমার ছেলে ঝুলে মরে গেছে, ওই দড়িটা ঝুলানো রয়ে গেল কতদিন পরে তাদেরকে বলে কয়ে একটা বাড়তি ফ্যান তো আর আমি নিয়ে আসতে পারবো না। তাদেরকে বলছি যে আমার ছেলের এটা এভিডেন্স, আমি ফ্যানটা খুলে এনেছি, এনে ঘরের থেকে তো জং পড়ে যাচ্ছে, এটা আছে, তারা তো সাক্ষী নেয়। পরে আমি না পিবিআই কে ডেকে এনে বাসায় পার্ট করে দেখালাম, তারা ফুল তুলে নিল, জিজ্ঞেস করলো, আমার আইও ছিল সিরাজ, তো তারাও তো পটে গেল। আমি তো জানতাম না, এত কষ্ট আমি করছি, কিন্তু তারা যে পয়সা খেয়ে বসে আছে আমি কিন্তু বিশ্বাস করি নাই, শুনেছি, বিশ্বাস করি নাই। আমরা সালমান শাহর ভয়েস রেকর্ড দিয়েছি, রুবি আমার আসামি, সে রাজসাক্ষী হয়েছে, বলছে খুন করে সালমান শাহ খুন হয়েছে, সেটা দিয়েছি, সেটাকে তারা তো আক্কা করে নাই। তারা প্রভাবিত হয়েছে বড় খুন যারা করিয়েছে তাদের দ্বারা। এখন কারা তারা আমরা তো জানি না, প্রশাসন বিচার করে বার করবে। এখন কারা, যারা আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহকে থ্রেট দিয়েছিলেন যে তোমার সময় শেষ হয়ে গেছে, ফিল্ম করে নাই, তার সাথে একটা দ্বন্দ্ব ছিল, সেটা হলো ফিল্মের সিন্ডিকেটের ফিল্মের সবাই তখন আজিজ মোহাম্মদ ভাইয়ের পক্ষে যারা ছিল এরা সামনে মিলমেশ থাকলেও সালমান শাহর বিপক্ষেই কাজ করেছে, এবং সঙ্গে তার স্ত্রী, তার ফ্যামিলি, তার শাশুড়ি নাকি এখন তো আমরা জানতে পারতেছি, আমি তো জানি না, আমরা তো ওগুলো জানি না।
এবং আমার ইমন মরে যাবে এটা গুনাহ করেও মারা গেছে দেখেও আমরা তো মারা জানি না। বাংলাদেশের কিংবদন্তি নায়ক সালমান শাহ, একটা নাম, একটা ইতিহাস, একটা প্রশ্নবোধক চিহ্ন। তার অকাল মৃত্যুর 3 দশক পার হলেও রহস্যের পর্দা আজও সম্পূর্ণ সরেনি। বহু বছর ধরে নীরব ছিলেন তার ভক্ত অনুরাগী, পরিবার, সহকর্মী। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলীর পর আবারও উত্তপ্ত বিনোদন দুনিয়া। আর ঠিক এই সময়েই পুরনো স্মৃতি, বন্ধুত্ব আর আবেগ নিয়ে সরব হলেন ভারতীয় সিনেমার বিশ্বখ্যাত তারকা বলিউড সুপারস্টার শাহরুখ খান। এক আন্তর্জাতিক টেলিভিশন সাক্ষাৎকারে উত্তপ্ত ভাষায় তিনি বলেন, সালমান ছিল আমার ছোট ভাইয়ের মতো। তার মৃত্যুতে আমি আজও শান্তি পাইনি। পৃথিবীর যে কোনো সত্য লুকিয়ে রাখা যায় কিছুদিন, সব সময় নয়। আমি চাই আগামী 24 ঘন্টার মধ্যে তদন্ত সংস্থাগুলো পরিষ্কারভাবে জানাক কোথায় আছে সত্য, কতটা এগোচ্ছে বিচার। শাহরুখ খানের এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তদের মধ্যে সৃষ্টি হয় তোলপাড়। তিনি আরো বলেন, এটা প্রতিশোধ নয়, এটা ন্যায় বিচারের প্রতি সম্মান। যদি কেউ সত্যিই তাকে ক্ষতি করে থাকে, তবে সে যেই হোক, আইন যেন তার বিচার করে। বন্ধুকে হারানোর বেদনা আমার হৃদয়ে আজও রক্তক্ষরণ ঘটায়। বিশ্বের সব সিনেমা প্রেমী সালমানের জন্য উত্তর প্রাপ্য। সম্প্রতি সালমান শাহর মৃত্যুর ঘটনার তদন্তে নাটকীয় মোড় তৈরি হয়েছে। নতুন সাক্ষ্য, নতুন সাক্ষাৎকার এবং আলোচিত কিছু ব্যক্তির সম্পর্কে জনগণের প্রশ্ন ক্রমেই তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সামিরা এবং তার সহযোগী ডন। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে তদন্ত সঠিক দিকেই এগোচ্ছে, কোনো ভুল তথ্য বা রটনায় কান না দেওয়ার অনুরোধ রইল। সাক্ষাৎকারে শাহরুখ খানকে পুরনো দিনের কথা বলতে বলতে কণ্ঠ ভারী হয়ে ওঠে। তিনি বলেন, আমাদের স্বপ্ন ছিল আন্তর্জাতিক প্রজেক্টে একসঙ্গে কাজ করব। ওর চোখে ছিল হাজারো স্বপ্নের আলো। এখনো রাতের পর রাত মনে পড়ে কিভাবে হাসতো, কিভাবে প্ল্যান করতাম বড় সিনেমার। শাহরুখ আরো জানান, সালমান শাহ জীবিত থাকলে দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র এক ভিন্ন উচ্চতায় পৌঁছে যেতে পারত। সে ছিল সত্যিকারের আইকন। তার মধ্যে ছিল বলিউড লেভেলের চার্ম, হলিউড লেভেলের ডিটারমিনেশন। ঢাকায়, চট্টগ্রামে, সিলেটে, রাজশাহীতে সালমান ভক্তদের মধ্যে নতুন করে আবেগের জোয়ার দেখা গেছে। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, আমরা চাই সত্য প্রকাশ পাক। আর আজ আরেকজন আন্তর্জাতিক তারকা সালমান সম্পর্কে কথা বললেন। এটা আমাদের সংগ্রামের শক্তি বাড়ায়। একজন সিনিয়র শিল্পী বলেন, বিচার হবে। এটা শুধু একটা পরিবার বা দেশের দাবি নয়, এটা শিল্পীদের মর্যাদার প্রশ্ন। সালমান শাহর মৃত্যু শুধু একজন তারকার প্রস্থান নয়, এটা ছিল একটা প্রজন্মের স্বপ্নভঙ্গ। 3 দশক পেরিয়েও প্রশ্ন এখনো অমীমাংসিত। ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে এক বন্ধু সূত্রে, এক বন্ধনের টানে, এক বিশাল তারকার আবেগঘন আহ্বান হয়তো অনেকের মনে নতুন করে জাগিয়ে দিল ন্যায় বিচারের প্রত্যাশা। বাংলাদেশ ও ভারত সহ সমগ্র বিনোদন দুনিয়া এখন তাকিয়ে, সত্যের দরজা কি এবার খুলবে? ইতিহাস কি এবার উত্তর দেবে? মূলত যখন সালমান শাহর সাথে আশা ভালোবাসা করতে গেলাম, আমি তো বাসে গেলাম। আমি আমার লাগেজ টাগেজ নিয়ে বাসে, ওরা সবাই প্লেনে করে চলে গেল। তো আমি বাসে করে গেলাম এবং আমি একেবারে পিছনে আমাকে বসানো হয়েছিল। পরে প্রোডাকশন ম্যানেজার আমাকে চিনলো, বলে, হ্যাঁ ছবির মেইন ভিলেন, আপনি সামনে আসেন। তারপর আমার সামনে বসিয়েছে। যাই হোক, তারপর গেলাম। যাওয়ার পরে খুব স্বাভাবিকভাবে ছিলাম। আর 4 জনের রুম ছিল, মানে 4 জনের রুম একসাথে রুম শেয়ার করেছে। তারপর যখন কাজ করলাম, কাজ করার পরে যখন ভালো কাজ করলাম, তখন আমাকে নিয়ে আবার সালমান শাহ ছিল মেইন জায়গায়, ভিআইপি কোটেজগুলোতে, ওখানে আবার নিয়ে এসছে আমাকে। তো আমি 3 দিন আমার মেকআপ নিয়ে আমি বসা, সবার আগে আমি উঠি, সবার আগে মেকআপ নিয়ে আমি সবার আগে বাসে আমি উঠি প্রোডাকশনে, লোকেশানে ওই বান্দরবন থেকে, রাঙামাটি থেকে সবার আগে, মানে আমি বাসে সব আগে 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 যাতে কি আমার খুদ না দেখুক। বাট আমার 2 দিন ফুললি শুটিং হয়নি, ড্রেস পরে যায়। 3rd ডের দিন এরকম বিকাল বিকাল ভাব, যেমন এখন প্রায় অলমোস্ট 5:30-6টা বাজে। তখন তুমি যদি নিজ সবাই একটু বলা করতেছে, 3 দিন থেকে এই ছেলেটা আসছে, একদিনও কিছু কাজ হচ্ছে না। কারণ তখন সালমান শাহ স্টার, সুপারস্টার, তখন সালমান শাহর কাজগুলো যাতে হয়ে যায়, ওই সিকোয়েন্সগুলো মানে বেশি ওটা সিরিয়ালি করতেছে। বাট ফাইটটা শেষ হচ্ছে না, সিনের পরে ফাইটটা শেষ, আমি আসবো। তো তখন আমার লাস্টে বললো যে, আর আমি দূরে দূরে থেকে, সালমান শাহর একটা টিম ছিল, সালমান শাহ, ডন, ফারুক, ওনার ওয়াইফ সামিরা ছিলেন, আলাদা টিম, মানে ওর যে একটা স্টাইল ছিল, স্বাভাবিক কারণে উঠতে স্টার, নতুন একটা মানে বাংলাদেশের স্টার সবাই, আর দেখতে খুব ভালো লাগতো, মানে এক বাক্যে সুপারস্টার। তো তারপরে আমি একটু দূরে দূরে থাকতাম, কিছু সিনিয়র ফাইটাররা ছিল আমার আগে, আশা ভালোবাসা না, ওই সময় আমাকে দেখেছিল, তারা বন্ধু ছিল, ওদের সাথে আড্ডা মারতাম। তারপরে ডিরেক্টর যখন বললো, অ্যাসিস্ট্যান্ট গিয়ে বললো, আপনার শর্ট মানুষও তাকে ভালোবাসে। গ্রামের সাবরিনা একটা নায়িকা ছিল, ওকে আমি গ্রামের মোড়ল, ইয়াং মোড়ল। তো আমি দেখার পর আমার প্রথম শব্দটা ছিল, প্রথম ক্লোজআপই ছিল যে, দেখার পর আমি সালমানকে, যে ও আমার প্রেমিকার সাথে কথা বলতেছে একটু দূরে, ফার্স্ট এটাকে আমরা ক্লোজআপ বলি, আচ্ছা, শুধু এই শব্দটা বললাম, বান্দরবনের পাহাড় পর্বত যেমন ইকো হলো, সুরের বাচ্চা, সবাই চুপ, সবাই যে যেভাবে ছিল, সবাই খালি লুক দিল, কে এটা, সবাই এরকম বলে লুক দেওয়ার পর বলা, একটা ক্ল্যাপ আসলো, চারিপাশে ক্ল্যাপ আসলো, বলো ঠিক আছে প্যাক আপ।
তোমার খাওয়ার পথ পরিষ্কার, দৃষ্টির সাথে আমার বিয়ে হলে সব সম্পত্তি তুমি পাবে। তো এই সালমান শাহ নাকি পরে আমার সাথে যখন ক্লোজ হয়, সালমান শাহ আমাকে বলছিল, ওই ডনকে নাকি ওই শব্দটা শোনার পরে বলছিল সাবধান সাবধান। এখন যে শব্দটা বললো না, শব্দ মানুষ শুনবে, কিন্তু আমি সালমান শাহ বলতেছি তোরে, যে শব্দ একটা বললো এবং একটা যে এখন শব্দ বললো না, এর মানুষ কিন্তু বাক্য শুনতে চেষ্টা করবে, ইনি কিন্তু নিজের শব্দ শোনাবেন অনেককে, তুই সতর্ক হয়ে যা, ওনার সাথে মিলেমিশে কাজ করবি। সালমান শাহ পরে আমাকে গল্পটা অনেক পরে বলেছে। যাই হোক, তো এই তারপর আবার আশা ভালোবাসা ছবিটা যখন রেডি হয়ে যায়, সালমান শাহ সম্পর্কে বলতে হয়, আমি ওই করিতলে শুটিং করতেছি, ডে নাইট ব্যস্ত, ডে নাইট। দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামির মধ্যে প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইও রয়েছেন। আর এতে করে নতুন করে আলোচনায় রহস্য পুরুষ মাফিয়া ডন আজিজ মোহাম্মদ ভাই। কে এই আজিজ মোহাম্মদ ভাই? এর আগে ২৫ বছর পর ২০২৪ সালের ৯ মে নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় দেন। আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় তার অনুপস্থিতিতেই মামলার রায় দেয়া হয়। নায়ক সালমান শাহ ও সোহেল চৌধুরী হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে মাদক তৈরি ও মাদক ব্যবসা, শেয়ার বাজার থেকে টাকা হাতিয়ে নেওয়া এবং মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সহ নানা রকম স্পর্শকাতর অভিযোগ রয়েছে। তার আসল নাম আজিজ মোহাম্মদ ভাওয়াই। ভাওয়াই শব্দটি কেমন করে ভাই হয়ে গেল? ধারণা করা হয় পত্রিকার সাংবাদিকদের ভুলের কারণেই এরকম হয়েছিল। আজিজ মোহাম্মদ ভাই ১৯৮০ সালে প্রথম আলোচনায় আসেন একটি ইংরেজি পত্রিকার সম্পাদকের সুন্দরী কন্যাকে জোর করে বিয়ে করার কারণে। সেই সুন্দরীর নাম নওরিন। সম্পাদকের কন্যা নওরিনকে জোর করে বিয়ে করার ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আর তখনই বিভিন্ন পত্রিকা তাকে নিয়ে নিউজ করতে শুরু করে। নিউজ করার সময় সাংবাদিকরা তার নামের ভাওয়াই শব্দটিকে পাল্টে দিয়ে ভাই বানিয়ে দেয়। সেই থেকে তিনি ভাওয়াই থেকে হয়ে যান আজিজ মোহাম্মদ ভাই। যদিও তার নামের ভাওয়াই শব্দটিকেও বাহাই শব্দের অপভ্রংশ বলে মনে করা হয়। বাহাই ভারতীয় ইসমাইলি শিয়া সম্প্রদায়ের উপাধি। আজিজ মোহাম্মদ ভাইদের পরিবারও শিয়া সম্প্রদায়ের। আজিজ মোহাম্মদ ভাই নিজেও ইসমাইলি সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু করিম আগা খানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলতেন। আজিজ মোহাম্মদ ভাওয়াইয়ের পূর্বপুরুষের বসবাস ছিল ভারতের গুজরাটে। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর তারা পূর্ব পাকিস্তানের পুরান ঢাকার আরমানি টোলায় এসে বসবাস শুরু করেন। গুজরাটেও তারা আদি বা স্থায়ী বাসিন্দা ছিলেন না। তাদের পরিবার পারস্য থেকে গুজরাটের কানপুরে এসে বসবাস শুরু করেন বলে জানা যায়। আজিজ মোহাম্মদ ভাইয়ের বাবার নাম মোহাম্মদ ভাওয়াই, তার মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাওয়াই। আজিজ মোহাম্মদ ভাওয়াইয়ের জন্ম ১৯৬২ সালে পুরান ঢাকার আরমানি টোলায় এক ধনাঢ্য ব্যবসায়ী পরিবারে। পারিবারিক ব্যবসা পরম্পরায় তিনিও মূলত একজন ব্যবসায়ী। বহুধা বিচিত্র এবং নানামুখী তার ব্যবসার ধরন ধারণ। সব ব্যবসাতেই একচেটিয়াভাবে সফল ছিলেন তিনি। আর এ কারণেই রহস্য ঘেরা এই ধনকুবেরের ছিল ঈর্ষণীয় বিলাসী জীবনযাপন। আজিজ মোহাম্মদ ভাইয়ের বাবা মোহাম্মদ ভাই ১৯৫৯ সালে দেশের প্রথম স্টিল মিল বেঙ্গল স্টিল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের ইস্পাত শিল্পে তাকে পথিকৃৎ ধরা হয়। আজিজ মোহাম্মদ ভাইও উত্তরাধিকার সূত্রে ইস্পাত শিল্পের সাথে জড়িত। এছাড়া তিনি সার্ক চেম্বার অফ কমার্সের আজীবন সদস্য। তার ব্যবসা সফল পণ্যের মধ্যে রয়েছে অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্রেড ও বিস্কুট, এমবি ফার্মাসিউটিক্যালস। তিনি একই সাথে একজন সফল চলচ্চিত্র প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠান এমবি ফিল্মস থেকে প্রায় ৫০ থেকে ৫৫টির মতো ছবি প্রযোজনা করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুরে রয়েছে আজিজ মোহাম্মদ ভাইয়ের হোটেল ও রিসোর্ট ব্যবসা। আজিজ মোহাম্মদ ভাইকে রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের আমলে
প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের কারণ নারী কেন্দ্রিক বলে জানা যায়। তখন তাকে মুক্ত করতে স্বয়ং প্রিন্স করিম আগা খান নিজেই বাংলাদেশে এসেছিলেন বলে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে মিশা সওদাগরের বক্তব্য দেখেছি। সালমান শাহর মা তিনি লাইভে এসে কী বলতেছেন বা সালমান শাহর বিষয়ে অনেক তথ্য দিয়ে দিচ্ছেন, এইগুলা দেখিয়েছি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে পরবর্তী নিউজটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।